বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলছি সবাই আজকে আমাকে একটু ইগনোর করো, কারণ আজকে আমি একটু অসুস্থ মিনস শরীরটা ভীষণ খারাপ, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা ঠান্ডার জন্য। তোমরা তো বুঝতেই পারছো যে আমার একটু চোখের সমস্যা আছে, আর এই চোখের সমস্যা কোথা থেকে এসছে, কী বৃত্তান্ত সব তোমাদের বলবো এই ভিডিওতে নয়। এই ভিডিওটা হচ্ছে আমাদের সেই মহারানীকে নিয়ে, মানে প্রিয়াকে নিয়ে ফালাকাটায় যেতে হলো মহারানীর হাজব্যান্ডকে ধরার জন্য। অভিজিৎ দাকে ধরার জন্য ফালাকাটা পর্যন্ত, ম্যাডামের ফ্ল্যাট পর্যন্ত যেতে হলো। সব পোল আজকে খুলবো, ম্যাডামের নাটক, ম্যাডামের ন্যাকামি, ম্যাডামের ইমোশন, ম্যাডামের ভিউজ কমানো, ম্যাডামের সিম্প্যাথি, সব তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে একটু শুধু বলতে চাই যে আজকে একটা দারুণ ভিডিও আসবে, খুব ভালো একটা ভিডিও বিকেলবেলা আসবে। যতটা তাড়াতাড়ি পারবো ভিডিওটা করার চেষ্টা করব, কিছু কাজ আছে কমপ্লিট করে নিই। তোমরা ওই যে অনেকে বলেছো না প্রমাণ, আজকে ডকুমেন্টস সহ আমাদের টিকটক বৌদির ডক্টরকে তোমাদের সামনে তুলে ধরবো। ডকুমেন্টস সহ টিকটক বৌদির ডক্টর, যেই ডক্টরের আন্ডারে টিকটক বৌদির ট্রিটমেন্ট হচ্ছে, যেই ডক্টরের আন্ডারে অ্যানালাইসিস হয়েছিল টিকটক বৌদির ঠিক কী কী হয়েছে, কী কী সমস্যা, সব বলবো আজকে। ধুন্দুমার আজকে ভিডিও হতে যাচ্ছে, সবাই ঝটাপট কাজকর্ম সেরে গুছিয়ে বসে পড়বে। ভিডিও তো একটু বড় হবে, কিন্তু প্রমাণ সব সশরীর এখানে সামনে প্রমাণ সহ তোমাদেরকে ডাক্তারকেও তুলে ধরবো। আরও প্রমাণ, অনেক প্রমাণ আছে। আজকের প্রমাণটা দিইনি, তারপর আর আজকের ভিডিওতে আমি ওই টিকটক বৌদি আর দুপুর ঠাকুরপোর নামও নিয়ে নেবো। চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা থাকলে বলে যেও আমার এগেনস্টে কেসটা করতে, চ্যালেঞ্জ করে বলছি। ওরা না করলেও ওদের যে সমস্ত জিনিস হাতে পেয়েছি না, আমি ওদের নামে কেস না করি। যাই হোক, এই ভিডিওটা সেটা নিয়ে নয়, এই ভিডিওটা হচ্ছে আমাদের সেই ম্যাডামকে নিয়ে, আমাদের নেকু কুদু ম্যাডামকে নিয়ে। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। আমার সঙ্গে থেকো, চ্যানেলটার সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। বেশি কিছু বলতে চাই না, আর গলা বসে গেছে বুঝতেই পারছো, ভীষণ ঠান্ডা লেগেছে। পরশুদিন রাতে একটু পার্ক স্ট্রিট গেছিলাম আমরা, 24 তারিখ, তো সেখান থেকে ঠান্ডাটা আরও বেশি মারাত্মক পরিমাণে লেগেছে। তো যাই হোক, চলো শুরু করছি। ম্যাডামের কালকের ভিডিও তো তোমরা দেখেছো, আমি তো ভিডিও দিয়েছি। তো সেখানে আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করেছিল যে দিদি ভাই, ওর লাস্ট ভিডিওতে ওর হাজব্যান্ড মানে অভিজিৎ দার গলার আওয়াজ কিন্তু পাওয়া গেছে। আমি ভাবলাম সত্যিই কি তাই? রাত্রিবেলা দেখেছি কমেন্টসগুলো, সবসময় তো ফোন নিয়ে থাকতে পারি না। দেখার পরে আমি তারপরে দেখলাম ভিডিওটা দেখে ভাবলাম চলে যাই ফালাকাটায় ম্যাডামের ফ্ল্যাটে চলে যাই, আর ফ্ল্যাটের থেকে তথ্যটা আসল নিয়ে আসি। কারণ ওখানে তো অন ক্যামেরা দেখাচ্ছে, যেটুকু বন্দি করছে সেটুকু দেখাচ্ছে, তাহলে আমি একটু অন ক্যামেরার বাইরে অফ ক্যামেরা সোজাসুজি গিয়ে দেখে আসি। তো সব দেখে আসলাম, সব তথ্য তোমাদেরকে দেবো। শুধু কয়েকটা কথা তার আগে বলতে চাই। রিমি রূপার চ্যানেলটা তোমাদের জানা, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো সেখানে রিমি কিন্তু বাড়ি চলে এসছে, কয়েকদিন হলো রিমি বাড়ি এসছে। আবার 3 মাস পরে রিমির চেক আপ আছে, সিএমসিতে রিমির বিএমটি হয়েছে, তোমরা সব জানো। সেখানে আমাদের এই নেকুকুদু ম্যাডাম দেখলাম, রূপা দিভাই অনেক ধন্যবাদ জানিয়েছে। ম্যাডাম থেকে রাগও করেছিল, ম্যাডাম টাকা পাঠানোর সাথে সাথে কেন ধন্যবাদ জানানো হয়নি। ও তখন ভীষণ ব্যস্ত, 8 মাস ধরে ও ওখানে পড়েছিল ওর মেয়ের বিএমটির জন্য। সিএমসিতে পড়েছিল 8 বছর ধরে ও ওখানে যাতায়াত করছে, মেয়েটা শুধুমাত্র বিএমটি করবে বলে, তাই না? আমরা তো সবাই সবটা জানি। আর তারপরে বাইরের ডোনার দিয়ে কিন্তু ওর বিএমটি হয়েছিল। ও নিজের মুখেই সব বলেছে যে প্রত্যেকের ক্ষেত্রে নিজের লোকেরাই ডোনার হিসাবে থাকে, একমাত্র রিমির ক্ষেত্রে বিষয়টা অন্যরকম হয়েছে। তো সেই জন্য ডক্টররাও কিন্তু খুব টেনসড ছিল যে কি হবে কি না হবে, কিন্তু একদম ভীষণ ভালোভাবে এটা বিএমটিটা কমপ্লিট হয়েছে এবং সমস্ত রিপোর্টস খুব ভালো এসছে রিমির। যার কারণে যেখানে 1 থেকে 1.5 মাস পরে চেক আপের দরকার হয়, সেখানে ওকে 3 মাস পর যেতে বলেছে। তো বাকিটা তোমরা ওর ভিডিও থেকে সবাই জানতে পেরেছো সবটা। যাই হোক, আমাদের এই যে নেকুকুদু ম্যাডাম বিএমটির জন্য এখান থেকে আমি কালকে বলেছিলাম 22 লাখ টাকা তুলেছে। ওর আশেপাশ থেকে আমাকে কমেন্টস করে জানিয়েছে 22 লাখ নয়, আমার কাছে খবর আছে। তারা শুধু এই খবর নয়, আরও অনেক ব্লগার মানে ওই দিকটাতেই থাকে আর কি, ওর বাড়ির ওই দিকটাতে থাকে, সেই জন্য তারা অনেক খবর জানে। বলেছে 40 লাখ টাকা তুলেছে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে 40 লাখ টাকা উনি তুলেছেন। 40 লাখ টাকা তোলার পরে যখন আর বিএমটি হলো না, চাপ দিয়ে ধরা হলো, তখন বললে এসএস পাঠাও আর ট্রাস্টে দেবো। কোনো ট্রাস্টেই কোথাও কোনো কিছুতে টাকা দেয়নি, 1 টাকাও যায়নি। আমি তো বলছি যে ফ্ল্যাটটা দেখাচ্ছে, আমি 3 বিএইচকে বলেছিলাম, 3 বিএইচকে নয়, এটা 4 বিএইচকে। বাবা, একটা ফ্ল্যাট আমি রেন্টে নিয়ে থাকবো, 4 বিএইচকে লাগে কিসের জন্য? আমরা 3 জন মানে 2.5 জন, যেমন আমি আমার ফ্যামিলিতে 2.5 জন মানুষ, 4 বিএইচকে লাগে। তাই জন্য আমি যে বাড়িটাতে রেন্টে থাকি, আমার একটা বেডরুম, একটা ডাইনিং আর ড্রয়িং রুম, কিচেন, ওয়াশরুম, সামনে বারান্দা,
তো আর সিঁড়িঘরটা আমার কিচেনের সঙ্গেই থাকে, আছে আর কি, এই বাড়িটা যেরকম করা। তো আমার ওর সেখানে 4 BHK লাগে। হ্যাঁ, ওর একটা বিজনেস আছে আমি জানি, ওর একটা গার্মেন্টসের বিজনেস আছে, তার জন্য একটা রুম লাগতে পারে, দুটো রুম 2 BHK এনাফ। আর তারপরে ও রিজন কি দিয়েছিল, প্রথমে বলেছিল সিঙ্গেল মাদার, শ্বশুরবাড়িতে অত্যাচারিত মিনস মানসিক দিক থেকে, তাই না, ফিজিক্যালি নয়, মেন্টালি। সেই ভালোবাসা কারো কাছ থেকে পায়নি, অনেক বছর ধরে সহ্য করেছে, সেই কারণে নাকি ও সিঙ্গেল মাদার হবে। ওর হাজব্যান্ডের সঙ্গে এই নিয়ে ওদের নাকি একটুখানি কথা কাটাকাটি চলছে, সেই কারণে ও ডিসিশন নিয়েছে ছেলেকে নিয়ে একা থাকবে। তারপরে দেখলাম উইথ হাজব্যান্ড, ও সিঙ্গেল মাদার, হাজব্যান্ডকে নিয়েই বাইকে করে আসলো, গাড়ি করে আসলো, হাজব্যান্ডকে নিয়ে ঘর বাড়ি সাজালো, তারপরে গেল, সেটা গেল। তো যদিও সিঙ্গেল মাদার থাকে বা ও পুরো ফ্যামিলি নিয়েও থাকে, ওর তারপরে যখন ধরা পড়ে গেল, ও তখন কি বললো, তার ছেলের পড়াশোনার জন্য আমি ফালাকাটা এসেছি, ওখানে তো গ্রাম, ভালো স্কুল নেই। আমরা ভেবেছিলাম হয়তো কোনো ভালো স্কুলে ICSE বোর্ড বা CBSE বোর্ডে পড়াবে, কারণ ম্যাডামের তখন প্রচুর পয়সা, তাই না, পয়সাই আর পয়সা যে কীভাবে খরচা করবে সেটা বুঝতে না পেরে পয়সার অপচয় করছে, এটাই হচ্ছে আসল কথা। কেন বললাম অপচয় করছে, সবটাই বোঝাবো। তাই যাই হোক, ম্যাডাম এখানে আসলো। এখন কি দেখলাম, এখনও ছেলের স্কুলে ফর্ম ফিল আপ হলো, লাস্ট ভিডিওতে জমা দিতেই পারলো না। আর কোথায় ভর্তি করবে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই ভর্তি করলো, কোনো CBSE বা কোনো ICSE নয়। যাই হোক, সেটা কোনো কথা নয় যে CBSE ICSEটাই ভালো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ভালো না, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই পড়াশোনা করেছি, ওটা কোনো কথা না। কিন্তু আমার কথা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই যখন আমি পড়াবো, তাহলে পরে আমার ওখান থেকে এখানে আসবো ছেলের জন্য, এটা বলার কি মানে, ছেলে তো খুব ছোট, ছেলে তো এখনো সেই জায়গায় যায়নি, ক্লাস 5ও না, যে 5-এ উঠেছে আমি এখন একটা কিছু ডিসাইড করব। আমার জানো তো পার্সোনালি আমার নিজের একটা ফ্ল্যাট আছে দমদমে, নাগের বাজারে। এবার ওই ফ্ল্যাটটা কিনেছি আমি আমার মেয়ের জন্যই, আমরা, তারপরে আমি তো রেন্টে থাকি অনেক বছর ধরেই আমি আছি। আমার ফ্ল্যাটের জীবনযাত্রা ভালো লাগে না, সেই জন্য আমি ফ্ল্যাটে যাই না। আমার দেওররা কিন্তু ফ্ল্যাটে থাকে, বাগুড়িয়াতে। যাও, আমার শাশুড়ি এসছেন বললাম না, শাশুড়ি এখনও, আমার শ্বশুরবাড়ি আছে হাবড়াতে, ওখানে আছে আমার শাশুড়ি, পরশুদিন চলে গেছে, ওখানে আছে আমার শাশুড়ি। কালকে আমার দেওর বলেছি তোমাদেরকে যে ও চেক আপের জন্য গেছে ব্যাঙ্গালোর মণিপালে, আমার দেওর কালকেই এসছে, আজকে আর আসতে পারবে না, কালকে এসে আমার শাশুড়ির সাথে একটু কথা হয়েছে, কালকে এসে আমার দেওর নিয়ে যাবে। আমার শাশুড়ি দেওরের সঙ্গে থাকে বাগুড়িয়াতে ফ্ল্যাটে। আমার শাশুড়ি বলে ফ্ল্যাট ভালো লাগে না, ফ্ল্যাটের জীবনযাত্রা একটু ভালো না, আমার ভালো লাগে না পার্সোনালি। আর আমার সব নিজের লোকেরা এখানে থাকে, আমি একটু অসুস্থ থাকি বলে কিছু হলে তারা দৌড়ে আসতে পারে, হাজব্যান্ড তো থাকে না, হাজব্যান্ড তো সকালে যায় রাতে আসে। তো ফ্ল্যাটটা আমি আমার মেয়ের জন্যই কিনেছি, সত্যি কথা, ফ্ল্যাটটা খুব বেশি দিন হয়নি কিনেছি, কয়েক বছর হয়েছে। আমরা এটা ভেবে কিনেছি যে আমার মেয়ে মাধ্যমিক পাস করার পর, আমার মেয়ে যেহেতু ICSE বোর্ডে পড়ে, তো আমাদের ইচ্ছে যে এরপরে CBSE-তে দেবো। আমার মেয়ে 11-এ উঠলে আমি CBSE-তে দেবো, কারণ সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো তো তোমরা জানো CBSE প্যাটার্নেই হয়। তো আমাদের এখানে CBSE বোর্ড ছিল না, আমি যখন আমার মেয়েকে ভর্তি করেছি, আমার মেয়ে এবার 6-এ উঠবে, 5-এ পড়ে, ফেব্রুয়ারিতে এক্সাম। CBSE বোর্ড ছিল না, পরে হয়েছে, পরে দুটো হয়েছে এখানে CBSE বোর্ড, একটা গোয়েঙ্কা এসছে আর একটা গ্রিনফিল্ড আছে, পরে হয়েছে, তখন ছিল না, তাই আমাকে বাধ্য ICSE বোর্ডে দিতে হয়েছে। আমি বারাসাত দিতে পারতাম, আমার এখান থেকে বারাসাত, নারায়ণীর বাস যায়, তারপরে গান্ধী মেমোরিয়ালের বাস যায়, কিন্তু দিইনি। কেন জানো, যাতায়াতে প্রচুর টাইম চলে যাবে, সকালে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, আস্তে আস্তে বাচ্চাটা টায়ার্ড হয়ে পড়বে, পড়াশোনা কখন করবে। আর পড়াশোনাটা যদি মেন ফোকাস হয়, সেটা তোমার ঘরের দুয়ারে বসে যে কোনো স্কুলে পড়লেই তার পড়াশোনা হবে। পড়াশুনো সে কতটা করছে সেটা তার উপরে, পড়াশোনাটা নিজের ওপরে। হ্যাঁ, অবশ্যই পরিবেশ ম্যাটার করে, তা বলে একেবারে খারাপ পরিবেশে তো থাকি না যে সেটা ম্যাটার করবে, একেবারে খারাপ হয়ে যাবে, সেটা নয়। সেই কারণে আমি এখানকার স্কুলেই দিয়েছি, এবং যে স্কুলে আমার মেয়ে পড়ে আমাদের এলাকার মধ্যে সবথেকে ভালো স্কুল, সবথেকে বেটার স্কুল, অনেক দেখে শুনে আমি ওই স্কুলে ভর্তি করেছি। প্রচুর স্টুডেন্ট, 5000-এর ওপরে স্টুডেন্ট। তোমাদের কোনো দিন সময় হলে আমি ওই স্কুলের হোম ট্যুর দেবো, যদিও আমার চ্যানেলে আছে। তো সেখানে আমরা ভেবেছি 11-এ উঠলে আমার মেয়েকে ওই দিকে কোথাও, কলকাতার কোথাও পড়াবো, তখন আমরা ওই 2 বছর কষ্ট করব, ওই ফ্ল্যাটে থাকবো। সেই কারণে ফ্ল্যাট কিন্তু আমাদের ফাঁকা, তালাবন্ধ, আমরা ভাড়াই থাকি। তাহলে আমাদের এই ম্যাডাম, নেকুকুদু ম্যাডাম, ছেলের জন্য চলে আসলে ফালাকাটায় 4 BHK নিয়ে। বাবা, আমারও তো পয়সা নেই, আমার ফ্ল্যাট 2 BHK, গরিব তো আমি, দিন আনি দিন খাই, অত আমার পয়সা নেই গো। 4 BHK, তাহলে একটা 4 BHK ফ্ল্যাটের ভাড়া কত? আমি যেখানে থাকি, আমার এখান থেকে কলকাতা তো বেশি দূরে না, মানে প্রপার কলকাতা, আমার এখান থেকে বারাসাত যেতে মিনিট 25 লাগে সময়। তো সেখানে আমি একদম মেন রোডের ওপরে থাকি, গাড়ির আওয়াজ পাও তোমরা আমার যখন ভিডিও হয়, একদম মেন রোডের ওপরে থাকি। যে বাড়িটায় আমি ভাড়া থাকি, আমার এই বাড়িটায় রেন্ট হচ্ছে 7000 টাকা পার মান্থ, ইলেকট্রিসিটি আলাদা। সেখানে ফালাকাটায় ও 4 BHK ফ্ল্যাট নিয়ে থাকছে, তাহলে তার রেন্ট কত হতে পারে বন্ধুরা? কি প্রয়োজন 2 BHK হলে হতো না? 2 BHK হলে হতো না? নিশ্চয়ই হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা একটা রুমেই থাকে, একটা রুমেই তো থাকে।
4 BHK কাকে দেখানোর জন্য না, পয়সা খরচা করার জায়গা পাচ্ছি না, এটাই এখান থেকে প্রমাণ হয়। ছেলের জন্য আসলাম, ছেলের এখনো অ্যাডমিশনই হলো না, ফর্ম ফিল আপ করছে ম্যাডাম, ফর্ম ফিল আপ করছে, স্কুলে গিয়ে জমা দেবেন। তারপর কি টিসি আনা হয়নি, আবার কি বললো যে দেখেছি অনেক ক্ষেত্রে যে বাইরে থেকে যারা আসে টিসি ছাড়াই নাকি তারা ভর্তি হয়, কোথাও ভর্তি হতে পারে না, টিসি ছাড়া কোথাও কোনোদিনও ভর্তি হতে পারে না। যারা একদম মানে আমরা প্রি নার্সারিতে ভর্তি করি তাদের তো আর টিসি হয় না, বা প্লে স্কুলে যারা ভর্তি হয় তারা ভর্তি হতে পারে। তুমি একটা স্কুল থেকে আরেকটা স্কুলে যখনই শিফট করবে তোমাকে টিসি নিয়ে যেতেই হবে, এটাই হচ্ছে, তুমি বাইরে যেখানে যাও আমাদের কান্ট্রির এটাই রুলস, টিসি ছাড়া কোথাও ভর্তি হতে পারবে না। ম্যাডাম আবার কি বললো, ম্যাডাম আবার আজকাল খুব ইংলিশ বলতে পারে, তাই না বলো? ছেলেকে বলছি লুক অ্যাট মি, আমি তো মূর্খ, বুঝলাম না এর মিনিংটা। বন্ধুরা লুক অ্যাট প্রিয়া, তোমরা একটু প্রিয়ার দিকে তাকিও, বুঝতে পেরেছো? প্রিয়ার আজকাল অনেক কিছু, অনেক প্রমোশন হচ্ছে, দেখতে পাচ্ছ তো, প্রচুর ডেভেলপ করছে আর কি প্রিয়া। যাই হোক, তো সেখানে ভিডিওটা ভালো করে দেখলাম, ওর হাজবেন্ড নেই, সিঙ্গেল মাদার এখনও, একা একা সব করছে দেখাচ্ছে। হ্যাঁ একটা কথা ঠিকই, ওর কমেন্ট সেকশনও দেখে এসছি, ক্যামেরাটা কে করছে গো, ক্যামেরাটা কে করছে? ক্যামেরাটা ছেলে আয়ুষ করছে। ও যখন রান্না করছিল, আয়ুষ একটা ছোট মানুষ যখন ক্যামেরা করে, আমার মেয়েও আছে, পুরোটা কিন্তু আসবে না, আমাকে পুরোটা কভার হবে না, কারণ সে তো ছোটো, তার হাত পা তো ছোটো, তাই না, হাইটে ছোট সে। যখন প্রিয়া রান্না করছিল, আয়ুষ যখন ক্যামেরা করছিল, প্রিয়ার মাথা কেটে যাচ্ছিল, তখন কিন্তু বলছিল তোমার মাথাটা কেটে যাচ্ছে, মাথাটা কেটে যাচ্ছে, আর যদি অনেকটা দূরের থেকে নেয় তবে পুরোটা আসবে, তাহলে আবার ভয়েস আসবে না। কি ঠিক বললাম তো বন্ধুরা? আমরাও তো এখানে কাজ করি। এই যে ও যখন দেখাচ্ছিল ক্যামেরায়, পাটা যখন দেখাচ্ছিল বারবার যে ও ঝাঁট দিচ্ছে, ঝাঁটাটা পাটা, ওই সময় ক্যামেরাটা কে করছিল? ওই সময় কে করছিল? আয়ুষ করছিল। ও একটা বাচ্চা অত সুন্দর ক্যামেরা করতে পারবে না, প্রপার ক্যামেরা। হ্যাঁ প্রপার হয়তো করেনি, এডিটের সময় কাট করে অ্যাড করেছে, কটা কাটিং দেখেছো ওখানে? কাট করে অ্যাড করলে তো বোঝা যায় কোথায় কাট হচ্ছে, বন্ধুরা বোঝা যায় না? কটা কাটিং দেখেছো ওখানে? কাটিং কিন্তু সেরকম দেখিনি, দুবার দেখেছি, এক ঘর থেকে আরেক ঘরে যখন এসেছে তখন তো চেঞ্জ হবে ক্যামেরার পোর্শন, তাই না? তার মানে আয়ুষ ক্যামেরাটা করেনি, অত সুন্দর প্রপার এক্সাক্ট জায়গায় ক্যামেরাটা ছিল, ওটা আয়ুষের পক্ষে করা সম্ভব নয়। তাহলে কোথায় ছিল ক্যামেরা? স্ট্যান্ডও প্রপার ওইভাবে নিতে পারবে না, স্ট্যান্ড তো সোজা দাঁড়িয়ে থাকবে, যে কোনো একটা সাইডকে কভার করবে, প্রপার তুমি এখান থেকে এখানে হেঁটে যাচ্ছ, মানে তোমার স্পেসিফিক ওই জায়গাটা পাটা ঝাঁটাটা, সেটা কোনোভাবে স্ট্যান্ডে সম্ভব না। আমরা স্ট্যান্ডে রেখে ক্যামেরা করি, আমি যখন ডেইলি ব্লগ করতাম, যখন স্ট্যান্ডে রেখে ক্যামেরা করতাম, বারবার স্ট্যান্ড আমাকে ঘুরিয়ে দিত, তো সেটা এখানে ক্যামেরা ধরাও পড়তো যে আমি ঘোরাচ্ছি কিছু একটা, বুঝতে পেরেছো? কাকে বোকা বানাচ্ছিল। তারপরে ওর হাজব্যান্ডকে খুঁজে পাওয়া গেল, কোথায় খুঁজে পাওয়া গেল? যখন আমাদের প্রিয়া ম্যাডাম ভয়েস দিচ্ছিল, ওই জায়গাটা তো কাট করার মতন জায়গা না, প্রিয়া ম্যাডামের ভয়েস আছে সেখানে, কি নোটিস করেছো? একজন পুরুষ মানুষের গলা, সে কি করছিল না, আমাদের আয়ুষের সঙ্গে ছিল, সেই ক্যামেরাটা করছিল অভিজিৎ দা, প্রিয়া ম্যাডামের হাজবেন্ড, সেই ক্যামেরা করছিল, এবং তার একটু কাশি হয়তো চলে এসেছিল, অনেকে বলছে আয়ুষকে আদর করছিল, আদর করলে ওইভাবে করবে না, কিন্তু কাশিটা চলে এসেছিল, ক্যামেরা করতে করতে চলে আসে, তো এটা তো আর আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না, তখন সে আস্তে কি প্রিয়া ম্যাডাম কি বলেছিল, শকুনের চোখ, পয়েন্টে সব তুলে নিয়ে এসে তোমার গিটের ব্যথা, গাটে যে তোমার বাদের ব্যথা সব ছাড়িয়ে দেবো। নাটক আর ন্যাকামি, মানুষকে টুপি পরাতে এত ওপরে উঠে গেছে যে টুপি পরানো তোমার শেষই হচ্ছে না। পারলে না ছেলের বিএমটি করতে, পারলে না? দেখো রূপা কি সুন্দর লোকের বাড়িতে কাজ করে, জায়গাও বিক্রি করেছে। কালকে লাস্ট ভিডিও রূপার নিশ্চয়ই দেখে এসছো যে ওই ঘরটা ওদেরকে ছাড়তে বলছে, ও এখন মেয়েকে নিয়ে কোথায় যাবে, ও বলছিল এত কিছু করে, প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর মানুষকে ও থ্যাঙ্কসও জানিয়েছে, রতন টাটার যে ইনস্টিটিউট থেকে, যেখান থেকে ডোনেট আর কি হয়, অরিজিৎ সিং, সবাইকেও ধন্যবাদ জানিয়েছে, সবাই মিলে আজকে একটা বিএমটি তো কম টাকা লাগে না আমরা জানি, কিন্তু মেয়েটা তো পেরেছে একটা লোকের বাড়িতে কাজ করাবে, ছোট্ট একটা চ্যানেল, তোমার তো এত বড় চ্যানেল, তোমাকে এত লোক এত টাকা সাহায্য করেছে, তোমার 45 লাখ টাকা লাগবে, তুমি তো এখান থেকে 40 লাখ টাকায় উঠিয়ে নিয়েছিলে, আর কি বাকি ছিল না? এটা তুমি বিএমটি তো করবে না, এটা তো তোমার খেলা ছিল, এটা ছিল তোমার ভিউজ কামানোর খেলা আর পয়সা ইনকাম করার খেলা, আর ওই 40 লাখ টাকা এখন ঠিক কোথায় খরচা করবে? অফিসিয়ালি 40 লাখ, আনঅফিসিয়ালি আরও অনেক বেশি হয়তো পেয়েছো, কোথায় খরচা করবে সেই জায়গা বুঝতে পারছো না বলে 4 BHK ফ্ল্যাট, ছেলের পড়াশুনোই যদি তোমার একমাত্র তোমার যদি লক্ষ্য হতো, তাহলে ছেলেকে অনেক আগেই ভর্তি করতে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলগুলো এই সামনে জানুয়ারি, হয়তো 2nd জানুয়ারি বা 3rd জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে,
স্টার্ট হয়ে যাবে, কারণ ওদের এই বছরের সেশন শেষ, ডিসেম্বর এক্সাম শেষ, অনেক স্কুলে রেজাল্ট আউট হয়ে গেছে, তাই না? এই তো জানুয়ারি থেকে শুরু হবে। আর তুমি কালকে তোমার লাস্ট ভিডিও 25 তারিখ, তার মানে ওটা হয়তো 24 তারিখের ভিডিও গেছে, তো তুমি সেদিন যাচ্ছ ফর্ম জমা দিতে। কি সুন্দর কেয়ারিং মা, ছেলের জন্য তুমি এসেছো ফালাকাটায়, ছেলেকে ভর্তি করবে। কোন স্কুলে ভর্তি করলে? স্কুলটা ভ্যারি করে না, পড়াশোনাটা ভ্যারি করে, তারপরও তুমি তো স্কুলের জন্যই এসেছো এখানে। 54টা স্টুডেন্ট সারা স্কুলে, এত খুঁজে এত ভালো স্কুলে তুমি ভর্তি করলে, আবার ছেলেকে কি বলছে? লুক অ্যাট মি, আমি বুঝি না গো, বা আমি আবার একটু বাঙালি তো, আমি ইংলিশ বুঝি না, পড়াশোনা শিখিনি, বেসিক নলেজই আমার নেই। লুক অ্যাট মি, স্পেলিং বলতে পারবে? স্পেলিং বলতে পারবে? লুক অ্যাট মি কেন বললাম? বলতাম না এই কথাটা, তুমি তো খুব উচ্চ শিক্ষিত, সেই জন্য আজ পর্যন্ত, এখনো পর্যন্ত, আজকে ফালাকাটা এসছো অনেক দিন, অনেক মলে ঘুরতে পেরেছো, দৌড়ে লাফিয়ে কুদে তুমি রিলস করতে পেরেছো, স্বামীর পরকিয়া না স্বামীর মাতাল সেটাকে সামনে আনতে পেরেছো, অনাগত সন্তানকে বিক্রি করতে পেরেছো, ছেলের বিএনপির জন্য লক্ষ লক্ষ টাকা এখান থেকে তুলে নিজের অসুস্থ ছেলেটাকে বিক্রি করতে পেরেছো। অথচ যে ছেলের জন্য তুমি ফালাকাটায় এসেছো পড়াশোনা করানোর জন্য, তাকে কিন্তু তুমি স্কুলে এখনো পর্যন্ত অ্যাডমিশন করাতেই পারোনি। ওদেরকে বাইকে করে, বরের বাইকে করে ছেলে স্কুলে যাচ্ছি, ফর্ম তুলেছি, বাবা বলেছি না, যারা বেশি দর্শনদারি করে তাদের ভেতর হচ্ছে ফাঁকা, তোমার ভেতর ফাঁকা, অ্যাকচুয়ালি তোমার কোনো জ্ঞান নেই, শিক্ষা নেই, সত্যিই তাই, অল্পবিদ্যা ভয়ঙ্করী, তোমার অবস্থা হচ্ছে তাই, যার কারণে তুমি যাচ্ছে তাই করে ফেলছো। তুমি তোমার লাইফটাকে, তুমি নিজের লাইফটা তো যাচ্ছে তাই করছো, তার সাথে সাথে তুমি তোমার ছেলেটার লাইফটাকেও যাচ্ছে তাই করে ফেলেছো। বুঝতে পেরেছো তো? এতটা নোংরা মেন্টালিটি, তুমি ভীষণ নোংরা হয়ে গেছো, পচে গেছো ভেতর থেকে, তুমি পচে গেছো, তুমি বুঝতে পারছো না যে তুমি কি করছো। সেটা অন্যের ওপরে কতটা এফেক্ট পড়ছে জানি না, তোমার নিজের জীবনে ঠিক কতটা এফেক্ট পড়ছে সেই বোঝার জ্ঞানটুকুও তোমার নেই। তারপরে ভিডিওর শুরুটা কি হলো বন্ধুরা? একটা স্যাড সং দিয়ে, আমাদের প্রিয়া দেবী তো হেভি গান করতে পারে তাই না, একটা স্যাড সং দিয়ে, মানে বরের পরকীয়া ধরা পড়েছে, বড় পরকীয়াটা ধরে ফেলেছে, তো তাই স্যাড সং দিয়ে। ও প্রিয়া, ওই জায়গায় ওই গানটা ঠিক মানাতো না, ওই জায়গায় এই গানটা মানাবে। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, কি ঠিক বললাম? ঠিক বললাম? আমি তো আবার গান জানি না, কুকুরগুলো সব দৌড়ে চলে আসবে, সেই জন্য আর গাইলাম না। এই জায়গায় এই গানটা, কালকের ভিডিওতে এই গানটা দিও প্রিয়া, হ্যাঁ, তুমি যাকে ভালোবাসো, ঠিক আছে? তাহলে পরে তোমার এটা মানাবে, ভেবে দেখলাম, সারা রাত ধরে ভাবলাম প্রিয়া দেবীর ভিডিও দেখার পরে, আজকে তো আবার ভিডিও আসবে। প্রিয়া নিশ্চয়ই দেখছো, আর ওই 3 লাখ টাকা দিয়েছো বলে তুমি ভেবো না তুমি বিশাল কিছু করে ফেলেছো। এত লক্ষ টাকা মানুষকে টুপি পরিয়ে নিয়েছো মিথ্যে কথা বলে, ছেলেকে বিক্রি করে। ছি 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 ছি, কী ট্রিটমেন্ট করছো বলো তো ছেলের? এই যে বললে টেস্ট করতে হবে, ছেলে টেস্ট করবে, কি টেস্ট হবে বলো তো? পুনে তুমি ভগবানের দর্শন পেয়েছো, যদি এতই ভগবান থাকতো তাহলে বিএমটি বলে কিছু থাকতো না। বিএমটি যাদের করতে হবে, বিএমটির কোনো মানে এর কোনো দ্বিতীয় কোনো অপশান হয় না, বুঝতে পেরেছো? এর কোনো অপশান হয় না যে এর অপশানে এই ট্রিটমেন্ট থাকতে পারে। আমি জানি না, যদিও এইসব জিনিস আমি জানি না তোমার ভাষায়, তবে আমার মনে হয় না ছেলের কোনো সেরকম ট্রিটমেন্ট তুমি করছো। কবে পুনেতে গেছিলে? তারপর আর এই অবধি তোমার পুনেতে যাওয়ার কোনো কিছু দেখছি না, কোনো কিছুই আমি দেখছি না। এখন তো নিজে প্রেগনেন্ট, নিজের প্রেগনেন্সি সাজিয়ে এখানে বসে পড়েছো, নিজে প্রেগনেন্ট, আর যেই বাচ্চাটা আসছে তার জন্য তোমার কোনো, মানে তুমি কেয়ারিং মা সেটা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না, কোনো কেয়ার নেই তোমার। তুমি তাকে নিয়ে লাফাচ্ছ, কুদছো, রিলস করছো, পেট দেখিয়ে দেখিয়ে কত কিছু করছো। আর এখন কি, 2টো বাচ্চা নিয়ে আমি সিঙ্গেল মাদার, আমার স্বামী হয় পরকীয়া আসক্ত, ধরে নাও, দুটোই ধরে নাও, তোমরা দুটোই ধরে নাও, আমার মাতাল চরিত্রহীন স্বামী পরকীয়ায় আসক্ত, মাতাল চরিত্রহীন স্বামী পরকীয়ায় আসক্ত। প্রিয়া, স্ক্রিপ্ট জমলো না, স্ক্রিপ্ট জমেনি, এবার দুজনে মিলে আবার স্ক্রিপ্ট লেখো যে এবার আমি পরকীয়ায় আসক্ত। আর তোমাদের যা ক্যারেক্টার, আমি এই বাচ্চাটাকে নিয়ে কথা বলতে চাই না, বাচ্চাদের আমার কন্টেন্ট করতেই ভালো লাগে না, কিন্তু মাথায় আমার অনেক কিছু আসছে, না জানি সেটাই আবার এখানে সামনে তুলে ধরো। সত্যি কথা কি আর বলবো, তাই নাটক বন্ধ করো, নাটক বন্ধ করো। যতই তুমি কন্ট্রোভার্সি চাও না কেন, যতই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক না কেন, ভিউজ তোমার সেই জায়গায় আসবে না। ভিউজরাও বুঝে গেছে, তোমার ভিডিওর কমেন্ট সেকশন দেখেছো কি বলেছে? তো তোমাকে আগে ভালো লাগতো, এখন তোমাকে সহ্য হয় না তোমার এই ন্যাকামির জন্য, মিথ্যা কথার জন্য। তুমি একটা দুশ্চরিত্রা, জানো তো, দুশ্চরিত্রা,
মিথ্যেবাদী একজন মহিলা, একদম নোংরা মহিলা। কালকে আমি বলেছিলাম না, কালকে আমি আমার ভিডিওতে অতুল প্রসাদ বলেছিলাম, তোমরা অনেকে আমাকে বলেছো ওটা অতুল প্রসাদ না অতুল সুভাষ। দেখবে আমি কিন্তু আমার থাম্বনেলে অতুল সুভাষই লিখে দিয়েছি। আমি ইচ্ছাকৃত আমার ভিডিওতে অতুল প্রসাদ বলেছি, কারণ আমি ভেবেছি মানুষটা তো নেই, তোমরা তো সবই জানো। সেখানে যদি আমার ভিডিওতে কোনো রকম মানে গাইডলাইনের কোনো কিছু পড়ে, যদিও অনেক রোস্টিং চ্যানেল নাম ধরেই বলেছে, তারপর আমি তো একদম ছোটো চ্যানেল, এই কারণে আমি তোমাদেরকে রিপ্লাইও দিয়েছি। তার যে ওয়াইফ ছিল প্রিয়া, তার থেকেও খারাপ। তার ওয়াইফ তো স্বামীকে মেরেই ফেললো, আর প্রিয়া হচ্ছে নিজেদের সবটুকু মেরে ফেলেছে। মানে কোনো মান সম্মান, মানে এদের মান সম্মান দিয়ে কী হবে? কথায় বলে না বন্ধুরা, তোমরা দেখবে যাদের দোকান কাটা থাকে না, তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, তাদের কোনো মান সম্মানের তোয়াক্কা নেই, তারা যা ইচ্ছা তাই করতে পারে। তো আমাদের এই প্রিয়া দেবী হচ্ছে তাই, মানে সব বিক্রি করা এখন শেষ, বাকি আছে শুধু ওর পরকীয়া বিক্রি করা। এখন তো আমার স্বামীর পরকীয়া আসবে মনে হয় সামনে, তাই না? আমি প্রেগনেন্ট, এর মধ্যে আমার স্বামীর পরকীয়া, সিম্পাথিটা বেশি ভালো হবে। প্রিয়া দেবী ভেবেছেন সিম্পাথিটা আমি ম্যান্ডি আর ভাঙা টিনকেও সরিয়ে দেবো, তার থেকেও বেশি সিম্পাথি আমি নেব। ওরা তো নিজেদের চরিত্র বিক্রি করেছে, আমি আমার বরের চরিত্র বিক্রি করব, নিজেকে বিক্রি করব না। কতটা নাটকীয় মেয়ে আজকে বোঝো। আজকে কোথায় একটা মা নিজের ছেলের এরকম কন্ডিশন, থ্যালাসেমিয়া, সেখানে ছেলেকে কি করে সুস্থ করবে? যে বাচ্চাটা আসছে সেও থ্যালাসেমিয়া এফেক্টেড, সেই বাচ্চাটাকে কতটা সুস্থ রাখা যায়, ভালোভাবে এই পৃথিবীতে আনা যায়, তার যাতে আয়ুষের মতো এরকম সমস্যা কোনোটাই যাতে তার না হয়। যদিও বলেছে সেই সমস্যা নয়, সেরকম এফেক্টেড নয়, টার্ন আছে কিন্তু সেই এফেক্টেড নয়, আমরাও জানি থ্যালাসেমিয়া দু টাইপের হয়। তো সেখান থেকে বাচ্চাটাকে আরও কত ভালো রাখা যায়, এর আর কি কি উন্নত ট্রিটমেন্ট আছে যাতে বাচ্চাটা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে পরে সেই চেষ্টাটাই করি। জানো তো আমরা বাবা মায়েরা সন্তান নিয়ে খুব পজিটিভ, খুব পজিটিভ। আমি তোমাদের একটা ছোট্ট ঘটনা এখানে বলছি, তোমরা সবাই জানো যে আমার ইউট্রাসে প্রবলেম, তোমরা সবাই জানো 2011 সাল থেকে, আমার 2009 ডিসেম্বরে বিয়ে হয়। তো তারপরে ওটা ঠিক হয়ে যাওয়ার পর ডক্টর যখন কনসিভ করতে বলে, আমার প্রথম বেবি 4 মান্থে মিসক্যারেজ হয়ে যায়, 4 মান্থে মিসক্যারেজ হয়ে যায়। তো আমার হাজব্যান্ড বলে কী কারণে হয়েছে, তাই জন্য বায়োপসি করা হয় আমার ওই ইস্যুটাকে। তো সেখানে দেখা যায় একটা জেনেটিক টার্ন আসে। জেনেটিক টার্ন মানে তো বুঝতেই পারছো অ্যাবনর্মালিটি। আমাদের ফ্যামিলিতে, আমার বা আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে দূর দূরান্ত পর্যন্ত কোনো জেনেটিক টার্নের কোনো ব্যাপার নেই, এটা আমাদের জেনেটিক ওয়েতে আসেনি। সুতরাং এটা আমার ওই ইউট্রাসের সমস্যার জন্য 8 মাসের ট্রিটমেন্ট, তার একটা এফেক্ট, সাথে সাথে কনসিভ করতে বলেছে, এই কারণে হয়েছে। তারপরেও আমরা ওটা জেনেটিক টার্ন এসছে জেনে 1 বছরের ওপরে আমি আর আমার হাজব্যান্ড ট্রিটমেন্ট করেছি ওই মুহূর্তে। 2 বছরেরও বেশি সময় চলে যাওয়ার পর আমি তারপরে কনসিভ করি নিজেদের ইচ্ছা, এবং কনসিভ করার 6 মাস আগে থেকে ডাক্তার থেকে ট্রিটমেন্ট করি যাতে আমার যে বেবিটা আসবে সেই বেবিটার কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণে। বুঝতে পেরেছো? এই হচ্ছে বাবা মা। আমরা যখন সন্তানদের সম্পর্কে, সন্তান কেন ফ্যামিলি কারো সম্পর্কেই যখন কিছু শুনবো, তখন আমরা অনেক বেশি অ্যালার্ট হয়ে যাই, সতর্ক অনেক বেশি হয়ে যায়, যাতে নেক্সট টাইম আমাদের এই সমস্ত কিছু ফেস করতে না হয়। একটা সন্তান না হওয়া একটা বাবা মায়ের কাছে, বিশেষ করে একটা মায়ের কাছে যে কি কষ্টের, কিন্তু তার থেকেও বেশি কষ্টের সেই সন্তান হওয়ার পর সে যদি এরকম কোনো কিছু নিয়ে থাকে, কারো অ্যাবনর্মালিটি বা কারো এই যে প্রিয়ার ইয়ের ক্ষেত্রে, সেই মা বোঝে যে কি কষ্ট, কি যন্ত্রণা। কারণ আমাদের সবটুকু ঘিরে হচ্ছে আমাদের সন্তান, একটা মায়ের কাছে পুরো পৃথিবী হচ্ছে তার সন্তান। সেখানে হচ্ছে আরেক মা, এক মা হচ্ছে রূপা, যে কিনা নিজের সবটুকু শেষ করে ভিটে মাটি বিক্রি করে লোকের কাছে মানে হাত পেতে লোকের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এত চেষ্টা করে, লোকের বাড়িতে কাজ করা সত্ত্বেও নিজের মেয়েকে নতুন জীবন দিয়েছে, থ্যালাসেমিয়া থেকে একেবারে রিলিভ করে দিয়েছে নিজের মেয়েকে। আর এই হচ্ছে আরেকজন মা আমাদের প্রিয়া, যে কিনা নিজের সন্তানদের বিক্রি করছে পয়সার জন্য। ওর পয়সাতেই হচ্ছে না, ওর মোটে পয়সাতেই হচ্ছে না। ও যে আর কত পয়সা ওর দরকার, ওর যে আর কি কি দরকার, মানে একে কেউ আম্বানি, মুকেশ আম্বানির বাড়িতে কাজের লোক করে দিয়ে আসো, আর তো কোনো যোগ্যতা ওর নেই। ওখান থেকে ও বেশ অনেক মোটা অঙ্কের টাকা পাবে, আর ভিডিও করবে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়ে যাবে। যাও তো কারো সোর্স থাকলে ওকে মুকেশ আম্বানির বাড়িতে গিয়ে একটু কাজের লোক করে দিয়ে আসে, তো ওই ওয়াশরুমে ইয়ের কোমরটাকে ও পরিষ্কার করবে। যাও, নোংরা মহিলা, দেখলেই গা গিন 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 করে। মানে কোথায় নেমে গেছে, এত পয়সার দরকার। যখন মোটে ছিল না, খেতে পারতে না, তখন তো দিব্যি চলতো, আর এখন এত আছে তাও তোমার হচ্ছে না, সব বিক্রি করতে হয়। জামা কাপড় খুলে এখানে বসো, আর তা না হলে আরেকটা জায়গা আছে ওখানে চলে যাও, কিচ্ছু বলার নেই। ভালো থেকো বন্ধুরা, পরের ভিডিওর সাথে থেকো।